আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত স্টুডেন্টস এবং অডিয়েন্স, আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস রয়েছে। এই প্র্যাকটিস অফ মেডিসিন এই ক্লাসটি আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস আমাদের রানিং। 6 নম্বর ক্লাস আজকে, ষষ্ঠ ক্লাস। আজকে 24/2/2024। এই 24 তারিখে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের 6 নম্বর ক্লাসটি আমরা আজকে করব। ইতিপূর্বে 5টি ক্লাস হয়ে গিয়েছে। তো এই যে ক্লাসটা আজকে হচ্ছে, এই ক্লাসটি যথা নিয়মে আমি ডাক্তার কাজী সাব্বির আহমদ আপনাদের সঙ্গে থাকবো, রয়েছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আজকে ক্লাসটা সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আজকে আলোচনার বিষয়টি হচ্ছে, টপিকসটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, অর্থাৎ আপনার অনিয়মিত হৃদস্পন্দন। অনিয়মিত হৃদস্পন্দন, এই যে এট্রিয়াল ফিব্রিলেশন, এটি হচ্ছে মূলত মানে একটা হার্টের একটি রোগ, যেটাকে বলছে কার্ডিওভাস্কুলার সিস্টেমস ডিজিজ। আমরা এই যে 5টি ক্লাস করেছি, এই 5টি ক্লাসের সবগুলো ক্লাসই কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগ ছিল। এটিও এই এট্রিয়াল ফিব্রিলেশন, এটি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটি ডিজিজ। তো প্রথমে আমরা জানবো যে এই জিনিসটা কি মূলত। ডেফিনেশন অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এই যে ডেফিনেশনে আমরা মূলত জানবো যে এই রোগটা মূলত কি। আমরা প্রথমে এট্রিয়াল ফিব্রিলেশনের সংজ্ঞায় যেটা আমরা জানবো সেটি হচ্ছে, হার্টের যে স্পন্দন বা হার্ট বিট যেটি, এটার বেগ যদি চূড়ান্তভাবে অনিয়মিত হয়, অর্থাৎ হার্টের একটা নির্দিষ্ট সমান্তরের একটা বিট থাকবে, সেই বিট যদি সমান না হয় অর্থাৎ অনিয়মিত হয়, এখন হচ্ছে একরকম, একটু পরে হচ্ছে আরো বেশি, সমান্তরাল ওয়েতে যাচ্ছে না ওয়েভটা। আমরা যখন রিপোর্ট দেখি, ইকোকার্ডিওগ্রাম দেখি যখন, তখন আমরা দেখি যে হার্টের যে ওই জায়গাটা ঢেউ খেলানো খেলানো, অনেক উঁচু আবার নিচু, আবার উঁচু আবার নিচু, এগুলো এটা হচ্ছে অনিয়মিত যে উম, আহ, যে স্পন্দনটা, হার্টবিটটা। মূলত এটা সমান্তরাল একটা ওয়েভে থাকবে, কিন্তু এই ওয়েভটা সমান্তরাল না, প্রচুর পরিমাণ অনিয়মিত। হার্টবিট দ্রুত হবে এবং অসম, যেটা বলছিলাম যে অসমান বা সমান না, এটা হচ্ছে হার্টের যে বিট, এই বিটের থেকে পালসের বিটটা মানে পালসের রেটটা ধীরে হবে। এই জিনিসটি মূলত হচ্ছে এট্রিয়াল ফাইব্রিলেশন। এট্রিয়াল ফাইব্রিলেশন কোনটা বললাম, যে হার্টের যে বিট বা হার্ট বিট যেটি বা হৃদস্পন্দন যেটি, এটি চূড়ান্ত ভাবে অনিয়মিত হবে এবং অসম, অর্থাৎ অসমান, কখনো বেশি কখনো খুব কম। এবং এই যে বিটটা, হার্ট বিটটা, এটা এটা মানে পালসের যে রেট আছে, এর মানে এর থেকে বেশি থাকবে। এটি হচ্ছে মূলত এট্রিয়াল ফাইব্রিলেশন। আমরা জানি হার্টের যে চেম্বার গুলো আছে, হার্টের যে ভেন্ট্রিকল গুলো আছে, এবং এই যে অরিকলের যে বিভিন্ন ভিন্ন ভিন্ন পেশি আছে, এগুলো সম্পূর্ণভাবে স্বতন্ত্র অবস্থা থাকে হার্টের। এই যে সম্পূর্ণ স্বতন্ত্র অবস্থায় এই যে পেশিগুলো থাকে, যখন চূড়ান্ত ভাবে মানে যখন একদম লাস্ট স্টেজে চূড়ান্ত ভাবে যে হার্টবিটটা প্রকাশ পায়, ওটা যখন অতি দ্রুত হয় বা অতি সংকুচিত হয়, যেমন অতি দ্রুত বলতে আপনার কমপক্ষে পার মিনিটে 400 বার এটা ওঠানামা করবে এটি।
আবার যখন খুবই সংকুচিত হবে, তখন অধিকাংশ যে অরিকলের যে এক্সাইটমেন্টটা, এটা ভেন্ট্রিকল পর্যন্ত যাবে না বা পৌঁছাবে না। তাহলে এই যে ভেন্ট্রিকল পর্যন্ত যাচ্ছে না, এটাও কিন্তু আরেকটা, মানে এটা কিন্তু বোঝায় যে এটি হচ্ছে এট্রিয়াল ফাইব্রিলেশনের কে বোঝাবে। অর্থাৎ আমরা এতটুকু জানলে হবে যে হার্টবিট অসম এবং দ্রুত হবে, এবং সেটা হার্টবিট অপেক্ষা পালসের রেট ধীর হবে। এই কন্ডিশনটা হচ্ছে মূলত এট্রিয়াল ফাইব্রিলেশন। তাহলে আমরা জানলাম যে এট্রিয়াল ফাইব্রিলেশনটা মূলত কি জিনিস। সম্মানিত উপস্থিতি, অডিয়েন্স, স্টুডেন্টস যারা আছেন, আমরা হার্টের এই রোগটিকে আমরা চিনলাম। এখন মূলত আমরা এই যে এট্রিয়াল ফাইব্রিলেশন কোন কোন কারণে হয়, একটা কারণ থাকতে হয়, প্রত্যেকটা ডিজিজের একটা কারণ তো অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা জানবো যে কজ অফ এট্রিয়াল ফাইব্রিলেশন, কজটা কি। অনেকগুলো কারণ রয়েছে, যেমন যুবক বয়সে, অর্থাৎ যৌবনের যে উত্তেজনা হয়, যে যুবক বয়স, টকবকে যুবক বয়স, ওই সময় যদি রিউমেটিক ফিভার হয়, এই রিউমেটিক ফিভার জনিত কারণে হার্টের যে দুর্বলতা, রিউমেটিক ফিভারের কারণে যে হার্টের যে পেশিগুলো আছে, এই হৃদপেশির উইকনেস একটি অন্যতম কারণ। এই কারণে এট্রিয়াল ফাইব্রিলেশন হতে পারে। আরেকটি হতে পারে মাইট্রাল স্টেনোসিস। আমরা মাইট্রাল ভালভ পড়েছি, সেখানে যদি স্টেনোসিস হয় তাহলে হতে পারে। এবং যখন একটি, মানে বয়সের যখন একটা মাঝ বয়স আসবে, এরপরে যখন করোনারি যে ধমনীটা আছে, এটা যখন হার্ডনেস থাকবে, করোনারি ধমনীর হার্ডনেস বা কাঠিন্য যেটা থাকবে, এই কারণেও কিন্তু এটা হতে পারে। অথবা সেখানে যদি সিফিলিস গ্রস্ত হয় করোনারি আর্টারি, এই আর্টারি যদি সিফিলিস গ্রস্ত হয় বা কাঠিন্য হয়ে যায়, তাহলে অরিকুলার ফিব্রিলেশন হতে পারে। এরপরেও আরো অনেকগুলো কারণে হয়, যেমন বিভিন্ন কারণে এই 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 রোগটি আমাদের শরীরে দেখা দিতে পারে। তাহলে আমরা জানলাম যে এট্রিয়াল ফাইব্রিলেশনের সংজ্ঞা জানলাম, কোন কোন কারণে এটি হয় সেটিও আমরা জানলাম। তো এখন আমরা জানবো যে কোন কোন সিমটমস, উপসর্গ বা ক্লিনিক্যাল ফিচার যেটাই বলি না কেন, কোন কোন সিমটমস আমরা পাবো এই যে এট্রিয়াল ফাইব্রিলেশনের ক্ষেত্রে, কোন 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 লক্ষণগুলো মূলত আমরা পেলে এই রোগটি আমরা চিনতে পারবো। একটি হচ্ছে প্যালপিটেশন। প্যালপিটেশন অর্থাৎ যে বুক অতিরিক্ত যে ধড়ফড় যে করে, প্যালপিটেশনটা হয়, যদি প্যালপিটেশন বেশি হয়, এটা কিন্তু এই রোগ হলে প্যালপিটেশন দেখা দিবে। প্যালপিটেশন হয় বিভিন্ন কারণেই হয়, তবে এট্রিয়াল ফাইব্রিলেশন এটা হলেও এটা হতে পারে। ওই যে বললাম, হার্টবিট যদি দ্রুত হয়, অসম হয়, হার্টবিট অপেক্ষা পালস ধীরে হয়, তাহলে সবগুলো কিন্তু এট্রিয়াল ফাইব্রিলেশনের কারণে হয়। এবং এইটা যখন কন্টিনিউয়াস থাকে, স্ট্রে করে মানব শরীরে, তখন তার প্যালপিটেশনটাও কি হয়, দেখা যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বুকে ভারবোধ থাকে, বুকে মনে হচ্ছে যেন অনেক কিছু চাপিয়ে দিয়েছে, এরকম ভারবোধ, রোগী ভারবোধ অনুভব করবে, রোগী ভারবোধ অনুভব করবে। এটা হচ্ছে প্যালপিটেশন হবে, বুকে ভারবোধ হবে। এই অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের রোগীদের এই সমস্যাগুলো দেখা দিবে। এছাড়াও আমরা দেখতে পাই যদি রোগীর শোথ হয় বা ইডিমা দেখা দিতে পারে। ইডিমাটা কি? ইডিমা হইলে হাতে পানি আসবে, চোখের নিচে পানি আসবে, যেটা আমরা শোথ বলি, ইডিমা। অনেকগুলো কারণে ইডিমা হয়, হার্টের ডিজিজ হলে ইডিমা হয়,
নিউট্রিশন ডিফিসিয়েন্সি বা এনিমিয়া হলে হয়। এছাড়াও আদার্স আরো কয়েকটি কারণে এই শোথটা হতে পারে। তো এর মধ্যে এই এট্রিয়াল ফাইব্রিলেশনের রোগীদের ইডিমা হতে পারে, যেহেতু এই রোগটি একটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ, সো এই ইডিমা দেখা দিতে পারে। আরেকটি দেখা যেতে পারে যে লো প্রেশার, যেটা বলে রক্তের যে আহ, রক্তের টেম্পারমেন্ট বা টেম্পারেচার সেটি লো হয়ে যাবে, হ্রাস পাবে, এটি হতে পারে। তাহলে আমরা জানলাম যে অরিকুলার ফিব্রিলেশন আমরা চিনবো কেমনে, কোন কোন লক্ষণ প্রকাশ পাবে। একটি হচ্ছে প্যালপিটেশন হবে, বুকে ভার বোধ হবে, ইডিমা দেখা দিতে পারে, এরপরে লো প্রেশার দেখা দিতে পারে, রক্তের যে টেম্পারমেন্ট, রক্তের চাপ হ্রাস পেতে পারে, অ্যাজমা হতে পারে, শ্বাসকষ্ট বেশি হবে, শ্বাসকষ্ট বেশি হতে পারে। সবগুলোই কিন্তু দায়ী হচ্ছে, সবগুলো দায়ী হচ্ছে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই ডিজিজটি, এট্রিয়াল ফাইব্রিলেশন। এছাড়া আরো বেশ কয়েকটা কারণ রয়েছে, যেমন সামান্য পরিশ্রম সে সহ্য করতে পারবে না, সামান্য পরিশ্রম করলে তার হাঁপানি হবে, সামান্য একটু একটা বস্তা বা একটা ব্যাগ ধরে পাশে রাখছে সে হাঁপাচ্ছে। তাহলে হাঁপানির সাথেই কিন্তু হার্টের একটা ডিজিজের সম্পর্ক রয়েছে। এরপর বুকের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, বুকের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, রুগী বুকের মধ্যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, রুগীর বুকের মধ্যে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে এই রুগীটার, এটা হচ্ছে হার্টের একটা ডিজিজ। তাহলে এই যে হার্টের ডিজিজ, এই হার্ট ডিজিজটা হচ্ছে মূলত আমাদের এই যে এট্রিয়াল ফিব্রিলেশন যেটা হচ্ছে, সম্মানিত মানে স্টুডেন্টস অডিয়েন্স, আপনারা এই জিনিসটা আমরা আগেই বলেছি যে আমরা পড়তেছি কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজটি। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে ডিজিজটি পড়তেছি, এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের সকল সিমটমস আপনার এই বুক কেন্দ্রিক হবে। যেহেতু হার্টের ডিজিজ, সেহেতু বুকের দিকেই বেশি সিমটম গুলো প্রকাশ পাবে। যেমন বলেছিলাম প্যালপিটেশন হবে, বুক ভারবোধ হবে, এরপরে বুকের মধ্যে যে পক্ষ সঞ্চালন যেটা বলে, বা বুকের মধ্যে যে এই যে সঞ্চালনটা ব্লিডিং যেটা বলি, অথবা বুকের মধ্যে টোটাল যে পরিবেশটি সেগুলো বিশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে একটি অনুভব করবে রোগী, তার মধ্যে একটি খারাপ একটি কি বলে মানে স্বাচ্ছন্দ্যবোধ লাগবে না, এমন একটি কন্ডিশনের সৃষ্টি হয় বুকের মধ্যে। এটি হার্টের একটি ডিজিজ। সামান্য পরিশ্রম করলে হাঁপানি হতে পারে। এরপর তাদের যে হার্টের রোগীদের যে নাড়ির গতি, এটা অনিয়মিত হবে, আগেই বলেছি। প্রতি মিনিটে তাদের হতে পারে 120 থেকে 110 থেকে 130 বার এটা আপ ডাউন করতে পারে। আমরা জানি যে হার্ট বিট এটা পার মিনিটে হবে আপনার 72 থেকে 80 বার, 72 থেকে 80, 72 থেকে 80। কিন্তু সেখানে যখন হার্ট বিট আপনার হয়ে যাচ্ছে 110 থেকে 30, সেটি হচ্ছে অনেক বেশি। এই অনিয়মিত এবং এটি হতে পারে, রক্তের চাপটা হ্রাস পাবে, অর্থাৎ লো প্রেশার আসতে পারে, ইডিমা দেখা দিতে পারে, শোথ দেখা দিতে পারে। এই সবই হচ্ছে এট্রিয়াল ফাইব্রিলেশনের লক্ষণ বা সিমটমস, বা আমরা বলতে পারি ক্লিনিক্যাল ফিচার, সবই বলতে পারি। তাহলে আমরা জানলাম যে এট্রিয়াল ফাইব্রিলেশনের সংজ্ঞা কি, কি মানে কাকে বলে রোগটি, এটির কারণ কি, তারপরে জানলাম এই রোগটির লক্ষণ কি বা উপসর্গের সিমটমস কি। এখন আমরা জানবো যে এই রোগটি মূলত কিভাবে, মানে এই রোগটি যে হয়েছে এটাকে আমরা ডায়াগনোসিস করবো কেমনে। আমরা এখন জানবো যে ডায়াগনোসিস অফ এট্রিয়াল ফাইব্রিলেশন, অর্থাৎ এট্রিয়াল ফাইব্রিলেশনের ডায়াগনোসিসটা কি, আমরা বুঝবো কিভাবে। তো আমি আগেই বলেছি এই নামের সাথে, এই রোগের নামের সাথেই জড়িত হচ্ছে অনিয়মিত, কি অনিয়মিত, রেটটা, নাড়ির পালসের যে রেট সেটা অনিয়মিত হবে, হার্টবিট সেটিও অনিয়মিত হবে। আমরা যদি আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে বুকে পরীক্ষা করি তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো, নির্ণয় করতে পারবো।
এরপরে যে আমাদের হাতের নাড়িটা যদি আমরা দেখি, যে স্পন্দনটা যদি 100 বা 100-এর বেশি হয়, বা হার্টবিট যদি 150 বারেরও বেশি হয়, সবগুলো কিন্তু নির্দেশ করবে যে এই রোগীটির হার্টের ডিজিজ হয়েছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ হয়েছে। সেই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি হয়েছে? এট্রিয়াল ফাইব্রিলেশন। এগুলো হচ্ছে মূলত রোগের ডায়াগনোসিস। আরো অনেক কিছু হতে পারে। কি হতে পারে? মাল্টিপল এক্সট্রা সিস্টল, এটা হতে পারে। পার্শিয়াল হার্ট ব্লক, হার্ট ব্লক তো অনেক সময় ডাইরেক্ট হয়, আবার অনেক সময় পার্শিয়াল হয়, এটা পার্শিয়াল হতে পারে। এরপরে এট্রিয়াল ফ্ল্যাটার হতে পারে। আমরা আগেই বলেছি যে এট্রিয়াল ফ্ল্যাটার কি, আমরা আমাদের 3 নম্বর ক্লাসে সম্ভবত এটা হচ্ছে এট্রিয়াল ফ্ল্যাটার, এটি আমরা পড়েছিলাম বিগত ক্লাসে, আমরা পড়ে এসেছিলাম এট্রিয়াল ফ্ল্যাটার কি জিনিস। তো সেই এট্রিয়াল ফ্ল্যাটার হতে পারে, এট্রিয়াল ফ্ল্যাটার হতে পারে। তাহলে এট্রিয়াল ফ্ল্যাটার আমাদের বিগত ক্লাসে পড়ে এসেছে, আপনারা ওই ভিডিওটি দেখে আপনারা এট্রিয়াল ফ্ল্যাটার সম্পর্কে আরেকটু দেখে নিন। তাহলে এট্রিয়াল ফ্ল্যাটার হতে কিন্তু এই রোগটাকে পৃথক করা দরকার আমাদের, ঠিক আছে? যখন সুস্থ শরীরে এবং স্বাভাবিক নাড়ির গতির মধ্যে একটা এক্সট্রা সিস্টল দেখা দেবে, এবং কিছুক্ষণ ব্যায়াম করলে ওই এক্সট্রা সিস্টল বন্ধ হয়ে যায়, কিন্তু এট্রিয়াল ফাইব্রিলেশন অনিয়মিত অবস্থায় আরো বৃদ্ধি পায়। এট্রিয়াল ফিব্রিলেশন অনিয়মিত অবস্থা আরো বৃদ্ধি হবে, নাড়ির যে গতি আছে স্বাভাবিক হতে আরো বেশি হবে এই রোগে। এটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই, যে নাড়ির গতি স্বাভাবিক থেকে আরো অধিক হবে। পার্শিয়াল হার্ট ব্লক, মানে পার্শিয়াল হার্ট ব্লক, আর হচ্ছে আপনার এট্রিয়াল ফ্লাটার। এই আমরা আগে যে ক্লাসটা করে এসেছিলাম যে এট্রিয়াল ফ্লাটার আর যে পার্শিয়াল হার্ট ব্লক, এটা কেবল পড়লাম। এটা কিন্তু নাড়ির গতি যদি বেশি থাকে, তাহলে বেশি থাকলেও কি হবে? একটা স্পন্দনের একটা নিয়ম আছে, ওদের স্পন্দনের একটা নিয়ম কিন্তু থাকবে, মানে প্রত্যেকটা ডিফারেন্স ভিন্ন থাকবে, প্রত্যেকটা ডিফারেন্স ভিন্নতা রয়েছে। এবং সেখানে আমরা সেখানে যে লক্ষণগুলো পড়ে এসেছিলাম, সেখানে ওই ভিডিওটা, ওই ক্লাসটা রেকর্ডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এজন্য বারবার করে বিগত দিনের ক্লাসগুলোর রেকর্ডিংটা শুনবেন, শুনলে বর্তমান আজকের ক্লাসের সাথে আপনারা ডিফারেন্স করতে পারবেন, এটা সুবিধা হবে। এখন আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, এই যে এট্রিয়াল ফাইব্রিলেশনের হার্টের যে এই যে স্পন্দনটার, এটা কোনো নিয়ম থাকে না। ওইগুলোর নিয়ম আছে, বাট এটার কোনো নিয়ম থাকে না। এটা খুবই অসম, এই কম তো এই বেশি, এই অতিরিক্ত বেশি হয়ে গেছে, আবার অতিরিক্ত কম হয়ে গেছে। এটা বেনিয়মে চলে এই রোগটা, এট্রিয়াল ফাইব্রিলেশনটা, এই অনিয়মিত হৃদস্পন্দনটা নিয়মহীন ভাবে চলে, এর কোনো নিয়ম নেই। পার্শিয়াল হার্ট ব্লক অথবা এট্রিয়াল ফ্লাটার, এগুলোর নিয়ম আছে, এর নিয়মের বাইরে যায় না। কিন্তু এটি হচ্ছে নিয়ম ছাড়া একটা ডিজিজ। আর চূড়ান্ত ভাবে যখন আমরা এই ডিজিজটি আমরা ফাইন্ড আউট করতে যাব, চূড়ান্ত ভাবে যখন আমরা এই ডিজিজটি ফাইন্ড আউট করবো, সেটি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম দ্বারা একদম স্পেসিফিক ভাবে এট্রিয়াল ফাইব্রিলেশন আমরা নির্ণয় করতে পারবো, এবং আমরা এনশিওর করতে পারবো যে সেই রিপোর্ট কি, মানে সেই টেস্টের নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে আমরা হার্টের এই ডিজিজটি আমরা নির্দিষ্ট করে একদম ফাইন্ড আউট করে স্পেসিফিক ভাবে ফাইন্ড আউট করতে পারবো। সেজন্য আমাদের টেস্ট দিতে হবে, সেই টেস্টটি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ঠিক আছে? যারা ক্লাস করছেন তারা একটু সাউন্ড দিবেন, যে কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, ক্লাসটা বুঝতেছেন কিনা। তাহলে আমরা জানলাম যে এতক্ষণ পড়তেছিলাম আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটি ডিজিজ,
সেটি হচ্ছে এট্রিয়াল ফাইব্রিলেশনের সংজ্ঞা, ডেফিনেশন, এরপরে সিমটমস অফ এট্রিয়াল ফাইব্রিলেশন, এরপরে তার কজ পড়েছি, কজ কি জিনিস আমরা জানলাম, কজ, সিমটমস এবং ডায়াগনোসিস, এগুলো আমরা জানলাম। সম্মানিত অডিয়েন্স, এখন আমরা এট্রিয়াল ফাইব্রিলেশনের আমরা ম্যানেজমেন্ট কি হবে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলবো। আমরা সবসময় জন্য একটা বিষয় মাথায় রাখবো, যারা আমরা স্টুডেন্ট আছি এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সবসময়ের জন্য যারা হার্টের রোগী আছেন, এই হার্টের রোগীদের সব সময়ের জন্য চিন্তা মুক্ত রাখতে হবে। হার্টের রোগীদের চিন্তা মুক্ত রাখতে হবে, উইদাউট কোনো কারণ ছাড়াই, কোনো এক্সকিউজ ছাড়াই হার্টের রোগী চিন্তা মুক্ত আমাদের রাখতে হবে। এটি হার্টের রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য কথাটা, চিন্তা মুক্ত আমাদের রাখতে হবে। তাদেরকে সবসময়ের জন্য বিনোদনের উপর রাখতে হবে। কোনো মানসিক কোনো উত্তেজনা তাদেরকে দিলে হবে না, দৈহিক এক্সাইট জন্য তারা না থাকে এবং মেন্টালি তারা এক্সাইট না থাকে। সবসময়ের জন্য তারা আহ, তাদেরকে পরিশ্রম, যে কোনো ধরনের কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম, তাদেরকে দূরে, মানে পরিশ্রম হতে দূরে মানে রাখতে হবে এই রোগীদেরকে। তাদের মানসিক যে একটা প্রশান্তি, এগুলো অপরিহার্য। মানসিক প্রশান্তি অপরিহার্য, মানসিক একটা প্রশান্তি দিতে হবে রোগীদের। মানসিক প্রশান্তি অপরিহার্য কাদের? এই হার্টের রোগীদের। আর রোগীদেরকে আমরা বিশ্রাম দিব অবশ্যই, তাদের কমফোর্টেবল জোনটা আমাদেরকে ফাইন্ড মানে নির্দিষ্ট করতে হবে। কমফোর্টেবল জোনটা, এই কমফোর্টেবল জোনটা আমাদেরকে নির্দিষ্ট করতে হবে, কমফোর্টেবল রাখতে হবে। আমরা যদি এদেরকে হোমিওপ্যাথিক মেডিসিন দিতে চাই সেক্ষেত্রে কিছু উপকার হবে, কিন্তু পরিপূর্ণ উপকার হবে না। এটিও বলে দিলাম, হার্টের রোগীদের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে 100% আপনি যে রেজাল্ট পাবেন এটি আশা করা যাবে না। যদি আপনি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে পারেন কিছুটা উপকার হবে, ম্যাক্সিমামটা উপকার মানে ক্লিয়ারেন্সটা আসবে না। কারণটা হচ্ছে আমরা প্রথমেই পড়েছি হার্টের রোগীগুলো, কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগীগুলো এটি হচ্ছে সার্জিক্যাল রোগী। এটা সার্জিক্যাল রোগী, এদের বড় একটা অংশ সার্জারিতে পাঠাতে হবে। তবে অ্যাকিউট অবস্থায় মেডিসিনে কাজ করবে। যদি হার্টের রোগীরা যদি অ্যাকিউট অবস্থা থাকে তাহলে তারা কিছুটা কাম ব্যাক করবে, কিন্তু যদি ক্রনিক লেভেলে চলে যায়, হার্টের রোগগুলো সবই ক্রনিক, এর জন্য বলা হয়েছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগগুলো সার্জিক্যাল কেস। সো আমরা তারপরেও মেডিসিন দিয়ে থাকি, যেহেতু আমরা তাদের সবার নিকটে থাকি, প্রথমে তারা আমাদের কাছে আসে। আমি কয়েকটা মেডিসিন বলবো, এই মেডিসিন গুলোর আন্ডারে কিছুটা তাদের আহ, ইয়া হতে পারে, যেমন যে আলোচনা করতেছিলাম ম্যানেজমেন্ট নিয়ে, ম্যানেজমেন্ট অফ এট্রিয়াল ফাইব্রিলেশন। আমরা এতক্ষণ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, যে ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে বলেছি তার দৈহিক এবং মানসিক উত্তেজনা রাখলে হবে না, তার পরিশ্রম থেকে দূরে রাখতে হবে, সকল প্রকার পরিশ্রম থেকে তাকে দূরে রাখতে হবে, সবসময় মানসিক একটা প্রশান্তি তাকে দিতে হবে, এবং রুগীকে তার কমফোর্টেবল জোন, এই কমফোর্টেবল জোনটাকে মানে তাদেরকে দিতে হবে, এবং আহ, রোগের যে কারণ, হ্যাঁ সিমটোমেটিক রোগের কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। এখন আমরা প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। এটা আমরা রোগের প্রথম ক্ষেত্রে দিতে পারি, যদি অ্যাকিউট লেভেল হয় তাহলে আমরা মেডিসিনটি আমরা চিন্তা করতে পারি। যে একদম অ্যাকিউট লেভেলে
তাহলে অ্যাকোনাইট নেপিলাস, তাহলে অ্যাকোনাইট নেপিলাস কি? অ্যাকোনাইট নেপিলাস হৃদকম্প, হঠাৎ করে একটা সংবাদ শুনছে, ধাক্কা খাইছে, উৎকণ্ঠায় পড়ে গেছে, তার হার্টবিট বেড়ে গেছে। সো প্রথমে বলেছিলাম তাদেরকে সকল ধরনের টেনশন থেকে দূরে রাখতে হবে এবং তাদের মানসিক কমফোর্টেবল জোনে রাখতে হবে। তাহলে উৎকণ্ঠাজনিত হঠাৎ করে যে হৃদস্পন্দন গুলো হয়, সেখানে অ্যাকোনাইট নেপিলাস প্রয়োগযোগ্য। সে চলাফেরা করছে, চলাফেরা করতে করতে হঠাৎ করে হৃদকম্প শুরু হয়েছে বা হৃদস্পন্দন, প্রবল হৃদস্পন্দন শুরু হয়েছে। সো এগুলো কিন্তু অ্যাকোনয়েড প্রয়োগ করতে হবে তাৎক্ষণিক। হঠাৎ আসে হঠাৎ যায়, এই অ্যাকোনয়েডের লক্ষণ আছে। হঠাৎ আসে হঠাৎ যায়, এই যে বিষয়গুলো তাৎক্ষণিক ভাবে। তো মানে মানে কি বলে, ঝড়ের বেগে আসে আবার ঝড়ের বেগে চলে যায়, এরকম করে কিছু কথা আছে। তো সূচিবিদ্ধবোধ বেদনা, সূচিবিদ্ধবোধ অর্থাৎ স্ট্রেচিং পেইন, এই পেন গুলো হবে হার্টে। রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, খুব কষ্টকর অবস্থা হয়। রোগীর শ্বাস নিতে কষ্টকর অবস্থার সৃষ্টি হয়, রোগী শ্বাস নিতে পারে না এবং তার নাড়ির অবস্থাটা খুবই ক্ষীণ হয়ে পড়ে নারীর, এই রোগীর। এগুলো হচ্ছে অ্যাকোনয়েডের যে লক্ষণ, সেগুলো বললাম। এছাড়া অ্যাকোনয়েডের আদার্স যে লক্ষণগুলো আছে, সেগুলো অনুযায়ী আমরা প্রয়োগ করতে পারবো। আরেকটি হলো ডিজিটালিস। আমি বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম, সে প্রত্যেকটি প্রত্যেকটি ক্লাসের মধ্যে ডিজিটালিস যে মেডিসিনটি কিন্তু আমি প্রত্যেকটি হার্টের ক্ষেত্রে, হার্টের প্রত্যেকটি রোগে ডিজিটালিসের লক্ষণ থাকবে। যদি এই লক্ষণটা মিলে যায়, যেমন তার বুকে সুই এরকম বেদনা হবে। এরপরে বাম পাশে যদি সই, তাহলে হার্টের স্পন্দন হবে। ইডিমা দেখা দেবে, ইডিমার লক্ষণ দেখা দিবে। হার্টের এই রোগজনিত কারণে তার ইডিমা দেখা দিবে। ডিজিটালিসের লক্ষণ, শ্বাসকষ্ট হবে, নারীর খুবই দুর্বল থাকবে, ক্ষীণ থাকবে, উইকনেস থাকবে, অনিয়মিত হবে, ধীর হবে, অবিরাম হবে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হবে তার হার্টের যে কাজটা বন্ধ হয়ে যাবে, এখনই বন্ধ হয়ে যাবে, এখনই বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু ডিজিটালিসের লক্ষণ। এছাড়া আরো রয়েছে স্পাইজেলিয়া। স্পাইজেলিয়া কিন্তু শ্বাসকষ্ট আছে, অতিশয় বুক ধড়ফড় করে। এরপরে যদি চিত হয়ে শুয়ে থাকে, তাহলে শ্বাসকষ্ট বেড়ে যায়। হৃৎপিণ্ডের মানে খুব বেশি ব্যথা, তীক্ষ্ণ ব্যথা থাকে, ইনফ্লামেশন হয়। এরপরে রিউমেটিক ফিভার জনিত কারণে পেরিকার্ডাইটিস হয়, অর্থাৎ হার্টের, আমরা জানি যে পেরিকার্ডাইটিস অর্থাৎ পেরি বলতে যে হার্টের উপরে লেয়ারটা আছে, সেখানে এই কার্ডাইটিস বলতে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। তাহলে তাহলে কি হয়েছে, যে হার্টের উপরে যে লেয়ারে যদি ব্যাকটেরিয়া ইনফেকশন করে, সেটিকে আমরা পেরিকার্ডাইটিস বলি। তাহলে রিউমেটিক ফিভার জনিত কারণে যে পেরিকার্ডাইটিস গুলো হয়, এরপরে সমস্ত বুকের মধ্যে এবং পিঠের মধ্যে ইনফ্লামেশন ছড়ায় ছড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, এই সবই হচ্ছে স্পাইজারিয়ার লক্ষণ। এরপরে হার্টের মধ্যে, হার্টের মানে হৃৎপিণ্ডের কি একটা ছটফটানি ভাব থাকে। হ্যাঁ, হঠাৎ করে নাড়ি স্ট্রং হয়ে যায় এবং সেটা এতটাই স্ট্রং হয় যে হার্টবিটের সাথে তার তাল ঠিক থাকে না, বেতাল হয়ে যায়, এমন একটা অবস্থা। স্পাইজারিয়ার লক্ষণ। আর্সেনিকাম অ্যালবাম, হ্যাঁ, রোগী চিত হয়ে শুতে পারে না, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, সবে আর্সেনিকের লক্ষণ। এরপরে হৃদস্পন্দন হয়, ইডিমা হয়, শোথ হয়, অস্থিরতা, সবই হচ্ছে আর্সেনিকের লক্ষণ। বুকে চাপ বোধ করে, পেরিকার্ডাইটিস হতে পারে। হ্যাঁ, যখন কোনো ইরাপশন যখন বসে যায়, সেই জন্য পেরিকার্ডাইটিস হতে পারে।
হ্যাঁ, হার্টের ইনফ্লামেশন হতে পারে, উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো দেখা যায়, সবই আর্সেনিকের লক্ষণ। জিঙ্কাম মেটালিকাম, এই জিঙ্কামের লক্ষণ হচ্ছে এই যে হার্টের যে এরিয়া আছে, এই হার্টের এরিয়াটা ফুলে যায়, বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্কামের লক্ষণ। স্পর্শে অত্যন্ত বেদনা বোধ হয়, স্পর্শ করলে অত্যন্ত বেদনা বোধ সহ কি হয়, মানে হার্টবিটটা অত্যন্ত বেশি হয়। এরপরে হৃৎপিণ্ডের মধ্যে একটু ঝাঁকি মারে, মানে একটু কেঁপে ওঠে। এগুলো জিঙ্কা মেটালিকামের লক্ষণ। এছাড়াও এই বুকের মধ্যে মাঝে মাঝে জোরে আঘাত করে, এ রুগী মাঝে মাঝে মানে অবাক হয়ে যায় যে কি হলো এটা। সবই হার্টের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের এই এট্রিয়াল ফিব্রিলেশনের লক্ষণে এই মেডিসিন গুলো প্রয়োগ করা যেতে পারে। আমরা এতক্ষণ জানলাম যে ম্যানেজমেন্ট, কিসের ম্যানেজমেন্ট জানলাম, এট্রিয়াল ফিব্রিলেশনের। তুমি আগেই বলেছিলাম রুগীকে সবসময়ের জন্য কমফোর্টেবল জোন, রুগী কোনটা কমফোর্টেবল চাচ্ছে সেটাই রুগীর জন্য কমফোর্টেবল জোন। রুগীর কমফোর্টেবল জোনটা চিন্তায় রাখতে হবে, রুগী যেটা চাচ্ছে ওটা যেন হয়। এই বিষয়গুলো মানে মাথায় রাখতে হবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে রুগীকে সবসময়ের জন্য মানসিক এবং শারীরিক যে টেনশন, আমি আগেই বলেছি, এই টেনশন কিন্তু করতে দেওয়া যাবে না, কখনোই না। হার্টের রোগীদের যতটুকু সম্ভব তাদের প্রশান্তি, মানসিক প্রশান্তি দিতে হবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মেডিসিন থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং তাকে সবসময়ের জন্য সাপোর্ট দিতে হবে, দৈহিক সাপোর্ট, মানসিক সাপোর্ট। তার পাশে একজন বসে বসে গল্প যদি করা যায় তারও ভালো হয়, সে গল্প করতে থাকবে। রোগীকে হাসি খুশি রাখতে হবে, সবসময়ের জন্য টেনশন বিহীন রাখতে হবে। এটি হচ্ছে এই রোগের একটি মস্ত বড় একটি ম্যানেজমেন্ট। আমরা এতক্ষণ জানলাম যে এট্রিয়াল ফাইব্রিলেশনের আমরা ডেফিনেশন জানছি, এটার কজ কি, কজ জানতে পারছি, এটার আহ, যে কি বলে সিমটমস কি, সিমটমস আমরা জানলাম, ডায়াগনোসিস জানলাম, তারপরে আমরা ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কি এটা আমরা জানলাম। তো এখন আমরা জানবো, সম্মানিত উপস্থিতি, যদি কেউ কোনো কথা বলতে চান বলতে পারবেন একটু পরে, আমি প্রশ্ন উত্তর পর্ব দিব। তো যদি আপনারা এর পরপরই আমি অল্প সময় ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। এট্রিয়াল ফাইব্রিলেশনের কিছু কমপ্লিকেশন থাকবে, কিছু কমপ্লিকেশন থাকবে, এই এট্রিয়াল ফাইব্রিলেশনের কিছু কমপ্লিকেশন থাকবে। সেটি হচ্ছে, যদি এট্রিয়াল, যদি মানে হার্টের যে পেশি যদি অধিকভাবে আক্রান্ত না হয়, বা ভেন্ট্রিকল লেভেলে যে স্পন্দন, ভেন্ট্রিকল যে স্পন্দনের যে রেটটা, এটা যদি অত্যধিক না হয়, রোগী যদি উদ্বেগ, উত্তেজনা এবং পরিশ্রমের কাজ না করে, তবে 10 থেকে 15 বছর পর্যন্ত কিন্তু এই রোগী বাঁচতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে রোগী মারা যায়। এই রোগটা খুব সিভিয়ার কন্ডিশনের রোগ। যদি এই রোগগুলো কয়েক সপ্তাহের মধ্যে, এবং কয়েক সপ্তাহের মধ্যে রোগী মারা যায়, তবে রোগীকে 10-15 বছর পর্যন্ত বাঁচানো সম্ভব, যদি তার ভেন্ট্রিকুলার যে স্পন্দনের যে রেটটা অত্যাধিক না হয়। রোগী যদি উদ্বেগ, উত্তেজনা, পরিশ্রম কাজ না করে, তবে রোগী 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং যদি এর না হয়, তাহলে রোগী কয়েক সপ্তাহের মধ্যেই মারা যায়। তো সম্মানিত বন্ধুরা, আমরা অনেক কিছু জানলাম আজকে। তো এটিএল ফাইব্রিলেশন সম্পর্কে আমার আমার মনে হয় আমাদের ধারণাটা আজকে মানে ক্লিয়ার হবে এই ক্লাসের মধ্য দিয়ে। এবং আগামীতে আমরা এই ক্লাসটি আমরা মানে রেকর্ডিং থাকলো, আমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছি বারবার শুনবো, যারা হয় নাই, ক্লাসে আসতে পারি নাই, তারা আমরা এই রেকর্ডিংটা শুনবো। এবং এই কথার মধ্য দিয়ে আমি আবারও সকলের সুস্থতা কামনা করছি, এবং সুস্থতা কামনার মধ্য দিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। তবে যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারবেন। আপনাদের জন্য কোশ্চেন সেশন দিলাম, আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
আমি প্রেজেন্টেশন থেকে বের হয়ে গেলাম। স্যার জি বলেন। স্যার জি শুনছি। জি শুনতেছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। জি বলেন, প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার স্যার রেকর্ডিং অফ একটা করবো প্রশ্ন স্যার? ছিল স্যার। হ্যাঁ স্যার রেকর্ডিং অফ করতে পারেন, রেকর্ডিং অফ করেন। হ্যাঁ হ্যাঁ, মনিব মনিব খান ভাই।